এগুলো হচ্ছে কনটেক্সট, মানে প্রসঙ্গ, অ্যাসেসমেন্ট প্রসঙ্গ। পারপাস হচ্ছে আপনি কেন আসছেন, আপনার উদ্দেশ্যটা। আপনার উদ্দেশ্যটা হচ্ছে আপনি লেভেল 4 কমপ্লিট করে মানে ওই ট্রেনার এন্ড অ্যাসেসর কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টের কোয়ালিফিকেশনটা অর্জন করতে আসছেন। ঠিক আছে, বুঝাইতে পারছি? জি ঠিক আছে, ধন্যবাদ। যাক, আপনি তো মনে হচ্ছে তাও একটু পড়াশোনা করছেন মনে হয়। ম্যাডাম সময় পাই না, 9টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং, আর এত ট্রেনিং করার পরে আসলে বই দেখার মন মানসিকতা এখন থাকে না। আমি মাত্র অফিস থেকে আসছি আজকে। ভাই আমরা যে প্রেজেন্টেশন গুলো দেখতেছি, এগুলো দেখতে দেখতে কথা শুনতে শুনতে আসলে মানে হচ্ছে না, পড়ার সময় হয় না, পড়ার সময় পাচ্ছি না। কালকে একটু যা পড়ছিলাম কিন্তু আজকে পড়তে পারি নাই। আচ্ছা দেখেন, আমি একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে পারপোজ অফ অ্যাসেসমেন্ট। স্যার যে বললো পারপোজ অফ অ্যাসেসমেন্টটা আমি আবার একবার একটু বলে দিতে চাই অ্যাসেসর হিসেবে বা ইয়ে হিসেবে। তো অ্যাসেসমেন্টের উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্টটা নিবে, সংগঠিত হবে, এই অ্যাসেসমেন্টের মেইন উদ্দেশ্যটা কি? ওকে, কম্পিটেন্সিটা যাচাই করা, ক্যান্ডিডেটের কম্পিটেন্সি গ্যাপটা নির্ধারণ করা। দ্যাট মিনস অ্যাসেসমেন্টটা হলো, হ্যাঁ, অ্যাসেসমেন্টটা হওয়ার পরে সে কিন্তু একটা মানে পর্যায়ে পৌঁছাইতে পারবে যে আসলে কি তার কোনো গ্যাপ আছে কিনা, বা তার কোনো গ্যাপের প্রয়োজন, মানে কি বলে এটাকে, ভর্তুকির প্রয়োজন আছে কিনা, নলেজ গ্যাপ আছে কিনা, বা তার যে বিষয়টা সে জানে সেটা ফুলফিল জানে কিনা। ওকে, তারপরে যেই গ্যাপটা আছে সেই গ্যাপটা সে কিভাবে প্রোগ্রেস করবে, সেই প্রসেস বা ওয়েটা বলে দেওয়া থাকে। তারপর হচ্ছে আপনার ক্যান্ডিডেটের যে কম্পিটেন্সিটা অর্জন করছে তার জন্য তাকে একটা স্বীকৃতি প্রদান করা। এটা কিন্তু মানে পারপোজ অফ অ্যাসেসমেন্ট স্যার বললেন, এই উদ্দেশ্যটা আমি বলতেছি। তারপর হচ্ছে যেই স্বীকৃতিটা সে অর্জন করলো তার জন্য তাকে একটা সার্টিফিকেট প্রদান করা। এই বিষয়গুলোই হচ্ছে একটা অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। তাহলে আমি যদি আবার একটু রিপিট করি, তাহলে একটা অ্যাসেসমেন্টের উদ্দেশ্যই হচ্ছে ক্যান্ডিডেটের কম্পিটেন্সিটা যাচাই করা। কম্পিটেন্সিটা যাচাই করার পরে ক্যান্ডিডেটের কম্পিটেন্সি গ্যাপটা নির্ধারণ করা। তারপরে হচ্ছে যে গ্যাপটা আছে তা কিভাবে প্রোগ্রেস করবে সেই প্রসেস বা ওয়ে বলে দেওয়া তাকে। তারপর হচ্ছে ক্যান্ডিডেটের যে কম্পিটেন্সিটা অর্জন করছে তার জন্য তাকে একটা স্বীকৃতি প্রদান করা, যে সে কম্পিটেন্ট বা নট ইয়েট কম্পিটেন্ট, এটা একটা স্বীকৃতি প্রদান করা। আর যেই স্বীকৃতিটা সে পাইলো, অর্জন করলো, তার জন্য তাকে একটা সার্টিফিকেট প্রদান করা। ধরেন সে কম্পিটেন্ট হয়েছে, তাহলে কম্পিটেন্ট হয়েছে, সে যে আসলেই হয়েছে একটা সার্টিফিকেট দিতে হবে না, নাহলে কি ভিত্তিতে তাকে বলতে পারবে যে সে কম্পিটেন্ট হয়েছে, কিভাবে বলতে পারবে? এর জন্য তাকে একটা সার্টিফিকেট প্রদান করা। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। এবার দেখেন আজকে আমাদের 11 নম্বর সিভি মেইন যে বিষয়বস্তু, এটার ভিতরে একটা বিষয়বস্তু হচ্ছে প্রিন্সিপাল অফ কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। দ্যাট মিনস আপনি বলতে পারেন প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, আরেকটাকে আপনি বলতে পারেন হচ্ছে রুলস অফ এভিডেন্স। এখন আপনাকে এটার ব্যবহার জানতে হবে যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কখন করে বা কখন হয় বা কখন ব্যবহার করে একজন অ্যাসেসর, আর রুলস অফ এভিডেন্সটা কখন অ্যাপ্লাই করে। ব্যবহার বলেন বা অ্যাপ্লাই করে, যেটাই বলেন না কেন। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আপনার অ্যাপ্লাই করে হচ্ছে অ্যাসেসর, একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে, অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে। দ্যাট মিনস সে যখন অ্যাসেসমেন্ট সেন্টারে আসলো তখন থেকে নিয়ে একদম অ্যাসেসমেন্টটা শেষ হওয়া পর্যন্ত, দ্যাট মিনস এভিডেন্সটা কালেক্ট করার আগ পর্যন্ত সে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট ফলো করে তার সম্পূর্ণ কার্যক্রমটা বা প্রসেসটা চালায়। ওকে, তারপর যখন সে সমস্ত এভিডেন্সগুলো কালেক্ট করে ফেললো ক্যান্ডিডেট থেকে, এইবার সে ওই এভিডেন্সগুলো নিয়ে একজন মানে কি বলে এটাকে রুলস অফ এভিডেন্স অ্যাপ্লাই করে ওই ক্যান্ডিডেটের কম্পিটেন্সিটা যাচাই করে। যাচাই করে
দিন শেষে তাকে সে কি নট ইয়েট হইলো নাকি কম্পিটেন্ট হইলো সেটা তাকে একটা স্বীকৃতি প্রদান করে। এইটুকু দুইটা কথা আপনারা ক্লিয়ার কিনা যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট কখন অ্যাপ্লাই করে, রুলস অফ এভিডেন্স কখন অ্যাপ্লাই করে, এই বিষয়টা ক্লিয়ার কিনা? ম্যাম আমি ক্লিয়ার না, আবার একটু বলবেন প্লিজ। আরেকবার একটু বলেন ম্যাডাম। আচ্ছা বলতেছি। আমাদের দুইটা বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলনীতি, অ্যাসেসমেন্টের কিছু মূলনীতি আছে। আর আরেকটা আছে হচ্ছে আপনার রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্সটা আমি নাই বললাম, আমি শুধু প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটাই বললাম এখন আপাতত। তাহলে প্রিন্সিপাল অ্যাসেসমেন্টটা কখন অ্যাপ্লাই করে? সেটা হচ্ছে একজন অ্যাসেসর অ্যাসেসমেন্ট সেন্টারে প্রবেশ করার পর থেকে শুরু করে অ্যাসেসমেন্টটা শেষ হওয়ার আগ পর্যন্ত, বা তার যে এভিডেন্স গুলো আছে সেই এভিডেন্স গুলো কালেক্ট করার আগ পর্যন্ত সে এই প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা অ্যাপ্লাই করে। এইটুকু বুঝতে পারছেন? জি জি ম্যাম। তাহলে এখন আমরা একটু দেখি যে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট গুলো কি কি। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে আপনার চারটা। সেটা হচ্ছে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে ফেয়ারনেস। প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট হচ্ছে চারটা: ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি আর হচ্ছে ফেয়ারনেস। দ্যাট মিনস একজন অ্যাসেসর যখন অ্যাসেসমেন্টটা নিবে তখন ওই অ্যাসেসমেন্ট চলাকালীন সে এই চারটা বিষয় খেয়াল রেখে অ্যাসেসমেন্টটা সম্পন্ন করবে। ভ্যালিডিটি বলতে কি বুঝাইছে? ভ্যালিডিটি হচ্ছে যে সকল ইউনিট অফ কম্পিটেন্সির উপর আপনার অ্যাসেসমেন্টটা নেওয়া হবে তার সমস্ত এলিমেন্ট আর পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করছে কিনা, এটা হচ্ছে আপনার ভ্যালিডিটি। দ্যাট মিনস অল ইউনিট অফ কম্পিটেন্সি, অল এলিমেন্টস, অল পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অল ডাইমেনশন অফ কম্পিটেন্সি, এই চারটা বিষয় যখন ফুলফিল করবে তখনই আপনার অ্যাসেসমেন্টটা ভ্যালিড বা ভ্যালিডিটি হবে। ওকে, এরপর রিলায়েবিলিটিটা কি? জি বলেন। ভ্যালিডিটি তাহলে এক কথায় বলতে পারি কি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হতে হবে এমন কিছু। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তো সবকিছুই হবে, কিন্তু এটা তো তাহলে ভ্যালিডিটিটার মানে স্পেসিফিক হইল না। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী অবশ্যই হবে, কিন্তু ভ্যালিড কখন হবে? যখন সকল ইউনিট অফ কম্পিটেন্সি, সকল এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া আর 4 ডাইমেনশন কভার করবে তখনই আপনার ভ্যালিড হবে। জি আমার কথা বুঝতে পারছেন? আর বিষয়টা এই যে সবকিছু যে কভার করবে এটা অবশ্যই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কভার করবে। ওকে, তা বুঝতে পারছেন? জি ক্লিয়ার। আচ্ছা, ম্যাডাম তাহলে আমরা এটাকে এক কথায় কি বলতে পারি ভ্যালিডিটির সংজ্ঞার ক্ষেত্রে? ভ্যালিডিটি সংজ্ঞার ক্ষেত্রে আপনি এক কথায় বলতে পারেন যে যে সকল ইউনিট অফ কম্পিটেন্সির উপর অ্যাসেসমেন্টটা হবে তার সমস্ত এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং 4 ডাইমেনশন কভার করলেই সেটা ভ্যালিড হবে। এটাই বলতে পারবেন। আপনার কোশ্চেনটা এরকম আসে যে একটা অ্যাসেসমেন্ট কখন ভ্যালিড হবে, তখন আপনি এটা এইভাবে বলবেন যে যখন সকল ইউনিট অফ কম্পিটেন্সি, ওকে, all if it cover all unit of competency, all elements and all performance criteria and also included 4 dimension, then an assessment will be valid. এটা হচ্ছে ইংলিশে। আর আপনি যদি এইভাবে বাংলায় লিখতে চান তাহলে যে সকল ইউনিট অফ কম্পিটেন্সি, সকল মানে এলিমেন্ট, পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং 4 ডাইমেনশন কভার করলেই একটা অ্যাসেসমেন্ট ভ্যালিড হবে। ঠিক আছে, এবার দেখেন রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে হচ্ছে আপনার বিষয়টা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় সবাইকে একই ধরনের বা একই পদ্ধতিতে আপনার মূল্যায়নটা করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার অ্যাসেসমেন্ট চলাকালীন বিষয় সময়। তাহলে বলছে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়, তাহলে বিষয়টা হচ্ছে যে আপনি যখন অ্যাসেসমেন্টটা নিবেন তখন ওই যে আপনার যে অ্যাসেসরের একটা নির্দেশিকা থাকে, অ্যাসেসরের নির্দেশিকার ভিতরে কথা বলা হয়েছে যে সবাইকে সমানভাবে দেখতে বলছে।
তাহলে সবাইকে কিন্তু সমানভাবে জাজ করতে হবে। কাউকে কম কাউকে বেশি, বা এখানে কম ওইখানে বেশি এরকম করে করা যাবে না। দ্যাট মিনস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সবসময় সবাইকে ধরো একই পদ্ধতিতে আপনার মূল্যায়ন করতে হবে। আমি আরেকটা করে বলি, দুইজন অ্যাসেসর আসছে। একজন অ্যাসেসর বলল যে আমি একটা জবে আসছে যে চা বানানো। এখন একজন অ্যাসেসর বলল যে আপনি জাস্ট চাটা বানাইলেই মানে চাটা বানানোর রোল প্লে করলেই হবে। আরেকজন অ্যাসেসর বলল না, আপনি আমাকে চাটা পুরো সম্পূর্ণ বানায়া খাওয়াবেন, তারপরেই আমি আপনাকে জাজ করব। আমার কথাটা একটু শুনেন। তাইলে একজন বলছে যে আপনি আমাকে বানায়া খাওয়াতে হবে, আরেকজন বলছে যে বানায়া খাওয়ানো লাগবে না, আপনি জাস্ট ভান করবেন বানানো। তো যে বলছে যে বানায়া খাওয়াইতে হবে তার কাছে পাশ করলো ধরেন 3 জন, আর যে বলছে জাস্ট বানানোর ভান করলেই হবে, রোল প্লে করলেই হবে, তার কাছে পাশ করলো 12 জনে 10 জন। এখন ক্যান্ডিডেটরা খেপে যাবে, বলবে যে ও না, তার মানে নিশ্চয়ই যে অ্যাসেসরে ফেল করাইছে, মানে যার কাছে কম কম্পিটেন্ট হয়েছে, তার কাছে এখন এসে বলবে নিশ্চয়ই ও খারাপ, ও ইচ্ছা করে এরকম ফেল করাইছে, এই করছে সেই করছে, এগুলো হয়। কিন্তু আসলে বিষয়টা এরকম না। যে চা বানাইয়া খাওয়াইতে বলছে সেই কিন্তু আসল অ্যাসেসর। কারণ আপনি কাজটা ইন্ডাস্ট্রিতে করবেন, তাহলে আপনার সবকিছু যেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এটা আমার মানতে হবে, ফলো করতে হবে। তাইলে আপনি এখন এখানে তাকে ছাড় দিয়ে দিচ্ছেন, সে যদি এখানে না পারে, আর আপনি যে তাকে ছাড় দিচ্ছেন সে তো তাহলে কি কম্পিটেন্সিটা অর্জন করলো বা আসলে সে পারে কিনা এটা তো আপনি তাকে দেখলেনই না, আর না দেখেই আপনি তাকে জাজ করে ফেলছেন। বুঝতে পারছেন? তাহলে যে বেশি দিচ্ছে সে কিন্তু মানে জাজ না করেই ছেড়ে দিচ্ছে, আর যার কাছে কম হয়েছে তার কাছে যোগ্যতা সম্পন্ন মানুষগুলাই পাস করছে। তাহলে রিলায়েবিলিটি বলতে এটাই বুঝাইছে যে ওই একবার একজন অ্যাসেসর পুরো জিনিসটা আর কি ডেমনস্ট্রেশন করে আরেকজন করে না, এরকম হবে না। উচিত ছিল যে 2 জন অ্যাসেসরেরই সমানভাবে ডেমনস্ট্রেশনটা পারফর্ম করে তাদেরকে অবজার্ভ করা। রোল প্লে করলে 2 জনই রোল প্লে, আর রোল প্লে না করলে কেউই রোল প্লে না, এরকম বিষয়টা। এটাকেই বলা হয়েছে রিলায়েবিলিটি। দ্যাট মিনস ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুসারে সব সময় সবাইকে একই ধরনের বা একই পদ্ধতিতে আপনাকে মূল্যায়ন করতে হবে, তখনই আপনার অ্যাসেসমেন্টটা রিলায়েবল হবে। আপনারা কি বুঝতে পারছেন? জি। ইয়েস মিস। ওকে, এবার আসি ফ্লেক্সিবিলিটির কথাটা। ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি যদি বলেন যে নমনীয়, এটা বলা যায়। কিন্তু ফ্লেক্সিবিলিটি মানে বলতে বুঝাইছে যে তাকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করে, তাকে তার মানে ধরেন সে একটু ওল্ডার ক্যান্ডিডেট, তাকে একটু সময় দিয়ে যেভাবেই হোক না কেন, যত নরম ভাবে বা নমনীয় ভাবে, মোট কথা এনভায়রনমেন্টটা ভালো রেখে আপনার অ্যাসেসমেন্টটা ওই ক্যান্ডিডেটের ভিতর থেকে নলেজ স্কিল অ্যাটিটিউডটা বের করে আনাটাই হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। মোট কথা হচ্ছে আপনি যদি ইজি ভাবে বলতে চান, সেটা হচ্ছে একটা অ্যাসেসমেন্ট সেন্টারে পরিবেশে ক্যান্ডিডেটকে ফ্লেক্সিবল করে, মোট কথা তাকে যেই জিনিসটা তার প্রয়োজন সেই জিনিসটা দিয়ে যত সম্ভব তাকে ওই পরিবেশটাকে কমফোর্টেবল করে অ্যাসেসমেন্টটা নেওয়া যায়, এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ওকে, আমি যদি আবারও বলি, সেটা হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী নলেজ স্কিল অ্যাটিটিউড বজায় রেখে অ্যাসেসমেন্টটাকে নমনীয় করাকে আপনারা বলছে ফ্লেক্সিবিলিটি। দ্যাট মিনস ধরেন তার একটা রিজনেবল অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে, ঠিক আছে? তো আপনি তার ওই রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা করে তারপরে তার জন্য সেই পরিবেশটা ফ্লেক্সিবল করবেন। তারপরে দেখা গেছে তা সে অসুস্থ রোগী, মানে করতে পারতেছে না, থাকতে পারতেছে না বেশিক্ষণ, তার একটা সাপোর্টিভ পার্সন দরকার। আপনি তাকে সেই সাপোর্টিভ পার্সনটা দিয়ে ওই অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টটা ফ্লেক্সিবল করবেন তার জন্য। মানে একজন অ্যাসেসর হিসেবে আপনার কাছে মানে আপনার দ্বারা যতটুকু ফ্লেক্সিবল করা যায় ওই পরিবেশটা, প্লাস হচ্ছে ওই ক্যান্ডিডেটটাকে
ধরেন সে লিখতে পারতেছে না, আপনি তাকে একজন ইন্টারপ্রেটার দিয়ে পরিবেশটা ফ্লেক্সিবল করবেন। এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। সে প্রশ্ন বুঝতেছে না, আপনাকে বারবার আস্ক করতেছে, আপনি তাকে বিরক্ত না হয়ে তাকে বারবার বুঝাবেন। এটাই হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডামরা? জি ম্যাম। জি। ম্যাডাম তাহলে এটাকে এক জি কথায় ম্যাম। কি বলা যেতে পারে? এক কথায় বলা যেতে পারে হচ্ছে ওই যে বললাম, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড অনুযায়ী নলেজ স্কিল অ্যাটিটিউড বজায় রেখে অ্যাসেসমেন্ট নমনীয় করাকে আপনার ফ্লেক্সিবিলিটি বলে। ওকে, মোট কথা আপনি ফ্লেক্সিবল করবেন, আপনি তাকে সকল সুযোগ সুবিধা দিবেন, কিন্তু ওইটা অবশ্যই আপনার নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়মের বাহিরে গিয়ে কোনো ফ্লেক্সিবল আপনি তাকে দিতে পারবেন না বা করতে পারবেন না। নিয়মের মানে মধ্যে থেকে তার পরিবেশটাকে যতটুকু অনুকূল করা যায় বা নমনীয় করা যায়, সেই বিষয়টাই হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি, বা সেই বিষয়টাকে আপনি বিবেচনা করবেন। নিয়মের বাইরে গিয়ে তাকে কোনো কিছু করতে পারবেন না। ধরেন সে এখন এমন একটা বিষয় চেয়ে বসলো, সে বললো যে আমি স্যার, ধরেন এখন ক্লোজ বুক চলতেছে, এখন সে আবদার করে বসলো স্যার আমি ওপেন বুকে অ্যাসেসমেন্টটা দিতে চাই, এইটা ফ্লেক্সিবল হবে না। কিন্তু সে যদি চাইতো যে স্যার আমাকে 5টা মিনিট সময় বেশি দিতে হবে, তখন সে আপনি বিবেচনা করে তখন যদি ওই 5টা মিনিট সময় বেশি দেন, সেটা হবে ফ্লেক্সিবল। ওকে, বুঝাতে পারছি ম্যাডামরা? আজকে জি কোনো ম্যাম, জি ম্যাম, Yes, জি ম্যাম, হ্যাঁ miss. ক্লিয়ার। Yes, miss. জি ম্যাম। এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে ফেয়ারনেস। ফেয়ারনেসটা হচ্ছে আপনি একজন অ্যাসেসর, আপনার দেখা গেছে যে ধর্ম হোক, বর্ণ হোক, গোত্র হোক, কোনো কিছু ভেদাভেদ করা যাবে না। ওই দিন যদি আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু এসেও অ্যাসেসমেন্টে বসে, আপনার উচিত হবে তার জন্য, সবার জন্য যে আইনটা আছে বা নিয়ম কানুনগুলো আছে, ওই বন্ধুর জন্য সেই আইন নিয়ম কানুন ফিক্সড করা। বন্ধুর জন্য উচিত না যে আপনি তার ক্ষেত্রে একটু সফট হয়ে গেলেন, আর সে যে ওভারলুকিং চিটিং করতেছে, আরেকজন এটা দেখতেছে, সেটা মানে গণনা করলেন না, আরেকজন করতেছে তাকে ধমক দিয়ে বসলেন, এরকম হওয়া যাবে না। দ্যাট মিনস সকলকে সমানভাবে সমান সুযোগ দিয়ে আপনার অ্যাসেসমেন্টটা করতে হবে। কাউকে কম বেশি, কাউকে কম প্রায়োরিটি, কাউকে বেশি প্রায়োরিটি, এরকম দিয়ে আপনার অ্যাসেসমেন্টটা করা যাবে না। আপনার বন্ধু যদি থাকে বা আপনার আত্মীয় থাকে, তার জন্য যেরকম অ্যাটিটিউডটা আপনার হওয়া দরকার, আদার্স ক্যান্ডিডেটের জন্য আপনার সেই অ্যাটিটিউডটাই হওয়া দরকার। হইলে মানে আপনি সেদিন একজন অ্যাসেসর, সবকিছু ভুলে আপনাকে অ্যাসেসরের ভূমিকাটাই পালন করতে হবে সবকিছুর ঊর্ধ্বে। তাহলে আপনি এটা এভাবে বলতে পারেন যে অ্যাসেসমেন্টের ভিতরে কোনো বয়সের, জেন্ডারের, মানে গোত্রের, অঞ্চলের ভেদাভেদ থাকবে না, সবার জন্য যুগ উপযোগী হবে পরিবেশটা, তখনই সেটা হবে ফেয়ারনেস। ওকে, কাউকে ভেদাভেদ করবেন না, ধর্মের হোক, বর্ণের হোক, গোত্র হোক, কখনোই কাউকে ভেদাভেদ করা যাবে না, তখনই আপনার ফেয়ারনেস হবে। তাহলে এই যে ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, এই সবগুলোই হবে তখন কখন যখন আপনি অ্যাসেসমেন্টটা নিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্যান্ডিডেটের এভিডেন্সটা কালেক্ট করবেন, ততক্ষণ পর্যন্তই এগুলো আপনার করতে হবে, এটা আপনার দায়িত্ব। তাহলে প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা অ্যাপ্লাই করবেন কখন? যখন আপনি অ্যাসেসমেন্টটা মানে নিবেন, দ্যাট মিনস অ্যাসেসমেন্ট চলাকালীন সময়টা, অ্যাসেসমেন্ট চলাকালীন সময়টা প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টটা আপনি অ্যাপ্লাই করবেন। ক্লিয়ার? জি ম্যাম। Yes, miss. জি ম্যাম। আচ্ছা, টাইপ অফ অ্যাসেসমেন্টটা কেউ একজন সুন্দর করে 1 মিনিটে বলবেন। অ্যাসেসমেন্ট মূলত হচ্ছে 4 ধরনের আমাদের যেটা দেখেছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ চার অ্যাসেসমেন্ট। ধরনের না, দুই চার ধরনের। ধরনের না। দুই ধরনের, Subjective দুই দুই ধরনের type. স্যার, ফরমেটিভ অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট। হ্যাঁ। হ্যাঁ,
ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যেটা হচ্ছে আমরা ট্রেনার সাধারণত যেটা নিয়ে থাকে লার্নারদের কাছ না, থেকে ট্রেনিং চলাকালীন যেটা নিয়ে থাকে। ট্রেনিং চলাকালীন সময়, আর জি, সামেটিভটা হচ্ছে যেটা অ্যাসেসররা যেটা ফাইনাল। কন্ডাক্ট করবে, হ্যাঁ, জি, ফাইনাল। ফাইনাল অ্যাসেসমেন্ট যেটা। আচ্ছা, আমি আরেকবার তারপরে বলে দিই, সেটা হচ্ছে আমি এর জন্যই ওই যে আমার স্ক্রিনটা দেখে যে পড়াই ওটা পড়াইতে চাই না বা ইয়ে করতে চাই না, তাহলে আপনারা মনে করেন যে ওইটাই মনে হয় সত্য না। অ্যাসেসমেন্ট হচ্ছে মূলত দুই প্রকার, আর ওইগুলা যেটা সেগুলো হচ্ছে এক্সট্রা বা আলাদা যে বিষয়গুলো সেটা বলছি, যে আরো অ্যাসেসমেন্ট থাকতে পারে বা আছে। অ্যাসেসমেন্ট মেইনলি দুই প্রকার, ফর্মেটিভ, সামেটিভ। ফর্মেটিভটা হচ্ছে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে আপনার প্রোগ্রেসটা যাচাই করার জন্য নেওয়া হয়। দ্যাট মিনস আপনি কতটুকু বুঝলেন, কতটুকু আগাইলেন, কতটুকু আপনার উন্নতি হইল, একজন ট্রেনার এটা মেজার করবে আপনার এই অ্যাসেসমেন্টটা নিয়ে, আপনার প্রোগ্রেসটা দেখবে। এটা হচ্ছে ফর্মেটিভ। তার মানে ফর্মেটিভটা হচ্ছে একজন ট্রেনার নেয়, আর সামেটিভটা হচ্ছে এই যে ফর্মেটিভ মানে আপনার কোর্স শেষে বা ট্রেনিং শেষে, হ্যাঁ, আপনার কম্পিটেন্সিটা কতটুকু অর্জন হইলো সেটা যাচাই বাছাই করার জন্য একজন অ্যাসেসর আপনার সামেটিভ অ্যাসেসমেন্টটা নিয়ে থাকেন। এবং এটা অবশ্যই আরো একটা যে বিষয় ইনক্লুড হবে সেটা হচ্ছে সার্টিফিকেট প্রদান করার জন্য। দ্যাট মিনস আপনি কতটুকু কম্পিটেন্সি অর্জন করলেন সেটার জন্য, এবং আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করার জন্য সামেটিভ অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। আর সামেটিভ অ্যাসেসমেন্টটা নেয় হচ্ছে একজন মানে অ্যাসেসর। ওকে, এইবার দেখেন কিছু হয় নাই, আপনি একটু বন্ধ করে দেন মাইকটা। এবার দেখেন অ্যাসেসমেন্ট প্রসেস এন্ড পাথওয়ে, এটা তেমন কিছুই না, জাস্ট আমি তারপরও এই বিষয়টা একটু আপনাকে বলে দিব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেম। অ্যাসেসমেন্ট সিস্টেমটা বলতে বুঝাইছে যে যে অ্যাসেসমেন্টটা আছে, হ্যাঁ, আপনার হচ্ছে কি বলে এটাকে, আপনি যে অ্যাসেসমেন্টটা নিবেন এটা আপনার ভূমিকাটা কি হবে, ওকে। তারপরে যেমন হচ্ছে আপনাকে কি করতে হবে না করতে হবে এই সব বিষয়গুলো আপনাকে বলে দিবে, আউটলাইন বা অ্যাপ্রোচ গাইডলাইনটা আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে অ্যাসেসমেন্ট সিস্টেমটা। এরপর হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট প্ল্যানটা, অ্যাসেসমেন্টটা আপনার প্ল্যান করতে হবে। তারপরে হচ্ছে মানে বিষয়টা এরকম যে একটা অ্যাসেসমেন্ট প্রসেস বা পাথওয়ে, সম্পূর্ণ অ্যাসেসমেন্টটা কিভাবে হয়, কিভাবে কি করবেন, সিস্টেমটাতে হচ্ছে আপনার বলা থাকবে যে আপনার কোন ভূমিকাটা পালন করতে হবে, আপনার কে কোন ভূমিকাটা, লার্নার কোন ভূমিকা পালন করবে, সরি লার্নার না, ক্যান্ডিডেট কোন ভূমিকা পালন করবে, আর অ্যাসেসর কোন ভূমিকা পালন করবে। এটা অ্যাসেসমেন্ট একটা সিস্টেম। সিস্টেমের পর হচ্ছে আপনার টার্গেট গ্রুপ কারা বা কাদের জন্য আপনি করতেছেন, এটা কোন কোন ইউনিট অফ কম্পিটেন্সি গুলো আপনার অ্যাসেস করবে, রিসোর্স কি লাগবে, তারপরে হচ্ছে কখন কোথায় কিভাবে অ্যাসেসমেন্টটা হবে, এই সব বিষয়গুলো আপনার একটা অ্যাসেসমেন্ট প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে। প্ল্যানের পর আসতেছে আপনার অ্যাসেসমেন্ট মেথড এন্ড টুলস গুলা, ওকে। এবার আপনার আইডেন্টিফাই করতে হবে যে আপনি যে অ্যাসেসমেন্টটা নিবেন ওই অ্যাসেসমেন্টটা নেওয়ার জন্য কোন কোন রিসোর্স, মেথডস এবং টুলস গুলো আপনি ইউজ করবেন। এরপরে এই যে ধরেন আপনি সিস্টেমটা জানলেন, অ্যাসেসমেন্ট সিস্টেমে জানার পরে প্ল্যান করলেন, প্ল্যানের পর হচ্ছে টুলস গুলো ডেভেলপমেন্ট করলেন, ওকে, মানে অ্যাসেসমেন্ট টুলস ম্যাটেরিয়াল গুলো জানলেন। এবার জানার পরে এবার অ্যাসেসমেন্ট টুলস ডেভেলপমেন্ট করতে হবে। টুলস বলতে যে জিনিসটা নিয়ে আপনাকে অ্যাসেসমেন্টটা নিতে হবে, যে জিনিসটা দিয়ে অ্যাসেসমেন্টটা নিতে হবে ওইটাকেই বলা হয়েছে টুলস, বা ওই যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। এগুলো ডেভেলপ করার পরে হচ্ছে কোন কম্পিটেন্সিটা সে অর্জন করবে সেটাও আপনাকে দেখতে হবে। যেমন হচ্ছে অ্যাসেসমেন্টটা আপনার অ্যাসেসমেন্ট অফ কম্পিটেন্সিতে আপনার অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করতে হবে, কন্ডাক্ট করার পর হচ্ছে জাজমেন্ট তৈরি করতে হবে, এবং ওইটার উপর ভিত্তি করে বোর্ডের কাছে আপনার আবার রিপোর্ট পাঠাইতে হবে, এটাই আর কি বলছে। তারপরে ফাইনালি হচ্ছে অ্যাসেসমেন্টটা ভ্যালিডেশন করতে হবে, ওকে। অ্যাসেসমেন্টটা ভ্যালিডেশন করতে হবে, অর্থাৎ যে অ্যাসেসমেন্টটা নিলেন সেটা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে, চেক করে ওই ভ্যালিডেশন রিপোর্টটাও আবার আপনাকে পাঠাইতে হবে। এটা মূলত করা হয় যখন একটা নিউ টুলস আপনার ডেভেলপ করা হয়, ওই টুলসটা কতটুকু কার্যকরী সেটা দেখার জন্য ওই দুই তিনজনকে হচ্ছে এই একটা বিষয়ের উপরে সাজানো একটা বিষয়ের উপরে অ্যাসেসমেন্টটা নেওয়া হয়, যে আসলে কি এটা
মানে মার্কেটে বা একটা অ্যাসেসমেন্ট নেওয়ার যোগ্য কিনা, ওইটা অ্যাসেসমেন্ট প্রসেস আর পাথওয়ে। এই যে আপনারা যে টুলসে যে অ্যাসেসমেন্ট গুলো দিবেন বা দেন, এই টুলস কিন্তু আপনার আগে পরীক্ষামূলকভাবে 2-3 জন মানুষ কিন্তু অ্যাসেসমেন্ট দেয়, দিয়ে তখন ওই অ্যাসেসমেন্টের মানটা দেখে যে কোয়েশ্চেনের মানটা ঠিক আছে কিনা, বেশি সহজ হয়ে গেল কিনা, বেশি কঠিন হয়ে গেল কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা তখন নির্বাচন করে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস আর পাথওয়েটা। এখানে আরেকটা অ্যাসেসমেন্টের বিষয় আছে, সেটা হচ্ছে হলিস্টিক অ্যাসেসমেন্ট। হলিস্টিক আমাদের নর্মাল অ্যাসেসমেন্টের যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, সেই কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 3টা, সেটা হচ্ছে নলেজ, স্কিল আর অ্যাটিটিউড। আর হলিস্টিক বেস যে অ্যাসেসমেন্টটা হয় সেটার কম্পোনেন্ট হচ্ছে 6টা। নলেজ, স্কিল, অ্যাটিটিউডের সাথে আরো 3টা মানে অতিরিক্ত অ্যাড করা। সেটা কি? সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, আর একটা হচ্ছে ইথিক্স। দ্যাট মিনস এই হলিস্টিক অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি নলেজটা কতটুকু হইলো, নলেজটা কতটুকু হওয়ার পর কতটুকু বুঝলেন, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কতটুকু সেটা দেখলো, এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা দেখার আপনি উপর ভিত্তি করে প্রবলেমটা কতটুকু সলভ করতে পারেন বা আপনার প্রবলেম সলভের কতটুকু ক্ষমতা আপনার আছে সেটা দেখলো। তারপর আপনার টেকনিক্যাল স্কিলটা দেখলো কতটুকু, আপনার অ্যাটিটিউডটা দেখলো। অ্যাটিটিউডটা দেখার পরে আপনার যে ইথিক্স বা নীতি সেটা ঠিক আছে কিনা, আপনি কারো দ্বারা বায়াস হয়ে যাচ্ছেন কিনা, কারো প্রবণতায় পড়ে যাচ্ছেন কিনা, সেটাও আপনার দেখে। তাহলে একটা হলিস্টিক অ্যাসেসমেন্টের কম্পোনেন্ট হচ্ছে 6টা। ওকে, এই বিষয়গুলা। হলিস্টিক মানে হচ্ছে আপনার বুঝাইছে যে ওইরকম তেমন কিছু না, যে এই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এটার থেকেও আরো 3টা স্কিল বেশি করে আপনার হচ্ছে এই অ্যাসেসমেন্টটা নেওয়া হয়। দ্যাট মিনস নলেজের সাথে সাথে, স্কিলের সাথে সাথে, অ্যাটিটিউডের সাথে সাথে আপনার বোঝার কতটুকু ক্ষমতা, তারপরে একটা প্রবলেম সলভিং এর কতটুকু ক্ষমতা, তারপরে আপনার নৈতিকতা ঠিক আছে কিনা, এই বিষয়গুলো আপনার আর মানে ইয়ে করে হলিস্টিকে দেখে। এটা জাস্ট নাম। ক্লাস্টারিং কম্পিটেন্সি দেখেন, ক্লাস্টারিং কম্পিটেন্সি, ক্লাস্টারিং কম্পিটেন্সি, ক্লাস্টারিং কম্পিটেন্সি বলতে বুঝাইছে আপনার একসাথে একাধিক আকারে কম্পিটেন্সি গুলো যুক্ত করা। যেমন আমাদের এই যে 12টা সিবিএলএম এর ভিতরে, হ্যাঁ, ক্লাস্টার কম্পিটেন্সি করা। দ্যাট মিনস আপনার অ্যাসোসিয়েট পার্টের জন্য যে 5টা বই, তারপরে ট্রেনার পার্টের জন্য 12টা বই, এই যে একটা গুচ্ছ করা না, একই বিষয়ের ভিতরে কিন্তু 2টা লেভেলের এখানে বিষয়টা একসাথে মিক্স করে দেওয়া হয়েছে না, এই কম্পিটেন্সি গুলোকেই আপনার বলা হয়েছে ক্লাস্টারিং কম্পিটেন্সি। ওকে, যেমন অ্যাসোসিয়েট পার্টের জন্য আমরা পড়তেছি 1 নাম্বার সিবিএলএম, তারপর 3 নাম্বার সিবিএলএম, 4 নাম্বার সিবিএলএম, মানে ওয়ার্ক এফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর পড়তেছি, অস পড়তেছি, আইটি পড়তেছি, তারপর ডিজাইন অ্যাসেসমেন্ট পড়তেছি, তারপরে হচ্ছে কন্ডাক্ট অ্যাসেসমেন্ট পড়তেছি। কিন্তু এই বিষয়গুলো কিন্তু আবার আমরা ট্রেনার পার্টেও পড়তেছি, তাহলে ক্লাস্টার করতেছি। রিয়েল টাইম আর সিমুলেটেড ওয়ার্কপ্লেস, অর্থাৎ যেখানে প্রোডাকশন হয় ওখানে যে ওয়ার্কাররা কাজ করতেছে সেখানে কোনো অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করলে তাকেই বলা হয়েছে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট। সেখানেই কোনো অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করলে তাকে রিয়েল টাইম অ্যাসেসমেন্ট বলতেছে। রিয়েল টাইম বা রিয়েল ওয়ার্কপ্লেস এটা হচ্ছে যে আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ওই ইন্ডাস্ট্রিতেই আপনি শিখতেছেন, আর ওই ইন্ডাস্ট্রিতেই আপনার অ্যাসেসমেন্টটা হচ্ছে, এটা হচ্ছে রিয়েল। আর সিমুলেটেডটা কি? সিমুলেটেডটা হচ্ছে এটা রিয়েল না, এটা হচ্ছে আপনার রিয়েলের মতো সাজানো গোছানো। দ্যাট মিনস আপনি যখন একটা ইনস্টিটিউটে একটা স্কিলের উপর অ্যাসেসমেন্ট দেন, ওকে, ওইটা কিন্তু রিয়েল না, ওইটা কিন্তু ওই যে স্কিলের উপর আপনি অ্যাসেসমেন্টটা দিবেন সেইটার মতো করে জাস্ট একটা সাজানো হয়েছে পরিবেশটা, এটাকে বলছে সিমুলেটেড। দ্যাট মিনস রিয়েল টাইমের মতো বা রিয়েল ওয়ার্ক প্লেসের মতো আপনার পরিবেশটা
সাজানো। আর রিয়েল টাইম বলতে ওটা আসলেই বাস্তব বা রিয়েল ওয়ার্ক প্লেস যেটা বলে। ওকে, রিয়েল ওয়ার্ক প্লেসটা হচ্ছে যেই ওয়ার্ক প্লেসে আপনি কাজ করতেছেন ওটার পাশাপাশি ওই ওয়ার্ক প্লেসেই আপনার অ্যাসেসমেন্টটা মানে হচ্ছে, অ্যাসেসর কন্ডাক্ট করছে। আর সিমুলেটেড হচ্ছে রিয়েলের মতো সাজানো ওয়ার্ক প্লেস, ওটা রিয়েল না, ওটা জাস্ট সাময়িক বা খণ্ডকালীন সাজানো একটা ওয়ার্ক প্লেস। বুঝতে পারছেন? রিয়েল টাইম অ্যাসেসমেন্ট বা রিয়েল ওয়ার্কপ্লেস অ্যাসেসমেন্ট, ধরেন আপনি ইন্ডাস্ট্রিতে কোনো একটা অ্যাসেসমেন্ট হইলো, সেটা যেমন আমি ওরকম দেখি নাই, আমি জাস্ট দেখছি গাজীপুরের রানী ফুড ওই যে কোম্পানি আছে, ওই রানী ফুড কোম্পানি কিন্তু একটা ইন্ডাস্ট্রি, ওখানে বিভিন্ন ধরনের ইয়ে করা হয়, কিন্তু ওইখানেই ওরা কি করে ওদের ওয়ার্কারদের ট্রেনিং দিয়ে ওইখানে অ্যাসেসমেন্টটা নেয়। প্লাস হচ্ছে ওরা এখন আরটিও নিছে, এসটিপিও নিছে, আপনার হচ্ছে আরপিএলও নিছে। এগুলো নিয়ে এখন বাহিরের থেকে কি করবে, লোকগুলা এনে ওই ওয়ার্ক প্লেসে তাদেরকে শেখাবে, তারপরে ওইখানেই অ্যাসেসমেন্টটা নিবে। দ্যাট মিনস তারা কিন্তু আসলে ইন্ডাস্ট্রিতে কাজটা কিরকম হয় সেটার কিন্তু একটা স্বাদ পাবে, তাদের কাছে কিন্তু সব সাজানো গুছানো আছে। কিন্তু আপনি ধরেন একটা ইনস্টিটিউটে যান, ইনস্টিটিউটে গেলে আপনাকে একটা মানে কি বলে এটাকে, পরিবেশটা যে ওটা কি আসলে রিয়েল ওয়ার্ক প্লেসের সাথে যায় বা রিয়েল ফিল্ডে যায়, যায় না। ওটা কিন্তু ওই রুমটা বা ওই জায়গাটা জাস্ট হচ্ছে সাময়িক সাজানো থাকে, অ্যাসেসমেন্টটা শেষ আবার জায়গাটা আগের মতো হয়ে যায়। কিন্তু একটা রিয়েল ইন্ডাস্ট্রি যেটা, সেটা কি এরকম হয়? অ্যাসেসমেন্ট শেষে কি ওই ইন্ডাস্ট্রি আবার জিনিসপত্র গুটায় নিবে, রেখে দিবে জায়গা মতো? হয় এটা? এটাই হচ্ছে রিয়েল আর সিমুলেটেড। মোট কথা রিয়েল মানে রিয়েল বাস্তব, আর সিমুলেটেড মানে বাস্তবের মতো সাজানো গোছানো। এইটুকু জাস্ট মনে রাখেন। সিমুলেটেড মানে ওয়ান কাইন্ড অফ ভার্চুয়াল। ভার্চুয়াল বলতে পারেন না, ভার্চুয়াল হলে তো এটাই যে এখন এটা আমরা আমাদের ভার্চুয়াল হচ্ছে, কিন্তু এটা সাজানো আর কি। ওইরকম একটা পরিবেশ তৈরি, ওইরকম একটা পরিবেশ তৈরি। মানে আসল জিনিসের অনুকরণে করা এরকম বিষয়টা। হ্যাঁ, ওইটাই তো বলতেছি যে বারবার হ্যাঁ, হ্যাঁ, আপনি ইন্ডাস্ট্রিতে যেরকম একটা পরিবেশ পাচ্ছেন, ইন্ডাস্ট্রির না, ওইটা জাস্ট একটা সাজানো গুছানো ইন্ডাস্ট্রির মতো, মানে ওইটা পুরোপুরি ইন্ডাস্ট্রির মতো না, জাস্ট ওই সাময়িক একটা সাজানো গুছানো ইন্ডাস্ট্রির মতো আর কি প্লেসটা। অ্যাসেসমেন্ট শেষ, ওই প্লেসটাও আর কি চলে গেছে। ওই যে ডেমো, অনুকরণ যে ওয়ান কাইন্ড কথাটা অফ বলি, ডেমো বলা যায়। হ্যাঁ ডেমো বলা বলতে যায়। পারেন, বুঝার জন্য আপনি বলতে পারেন, আপনি মনে রাখার জন্য বলতে পারেন, বা এটাও মনে রাখতে পারেন রিয়েলের সাথে কি যায়, ফেক। ফেক জিনিসটা আমরা বুঝি না সবাই ইজিলি, তাহলে সিমুলেটেডটা হচ্ছে ফেকের মতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়েল টাইম অর সিমুলেটেড এর পাশে আমার বই লেখা আছে অন দ্য জব অর অফ দ্য জব। এটা একটু বুঝতেছি না আর কি, কাইন্ডলি একটু যদি বুঝাই দেন। অন দা জব অফ দা জব হচ্ছে আপনি এখন বুঝবেন না, ওইটা আপনি মেথডের ভিতরে গেলে আপনি আরেকটু বুঝতে পারবেন। এখন আপনি বললেও এরকম বুঝবেন না, আমি যখন যাব তখন আপনাকে বুঝাই দিব, ওইটা আপনার মুড আছে। একটু সামনে গেলে আমি আপনাকে বলতেছি। জি ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার দেখেন এখানে লিগ্যাল এন্ড ইথিক্যাল কিছু রিকোয়ারমেন্ট আছে। সেই রিকোয়ারমেন্ট গুলো একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে লিগ্যাল আর ইথিক্যাল রিকোয়ারমেন্ট। সেই রিকোয়ারমেন্টটা কি হইতে পারে দেখেন। ফার্স্ট অফ অল দ্যাট মিনস একজন অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে আপনি কোন কোন বিষয়গুলো নিশ্চিত করবেন সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনি যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন তখন অস পলিসি বা প্রসিডিউরটা আপনি ফলো করবেন বা আপনি এটা বিবেচনায় রাখবেন। কারণ অস বলতে বোঝাইছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। হ্যাঁ, তার মানে আপনার সেফটির যে বিষয়টা, নিরাপত্তার যে বিষয়টা, এটা সবার আগে আপনাকে রাখতে হবে।
তারপরে হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক লেজিসলেশন, ইন্ডাস্ট্রির যে আইন কানুনগুলো বা নিয়মগুলো বলা আছে সেই বিষয়গুলো আপনার এই বিবেচনায় রাখতে হবে যখন আপনি একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন। দ্যাট মিনস ইন্ডাস্ট্রি কি বলছে, ইন্ডাস্ট্রি আসলে এখানে কি চাইছে, কোন ধরনের বিষয়গুলো চাইছে, এটা আপনার বিবেচনায় রাখতে হবে। তারপর ডিল উইথ কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড প্রাইভেসি রেগুলেশন। দ্যাট মিনস আপনি একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করছেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার কনফিডেন্সিয়াল রাখতে হবে। এখানে তো টুলসটা কিরকম আসতেছে, তারপরে টুলস আসলে কি আসছে, কোয়েশ্চেন রিটেনে কি আসছে, ওরালে কি আসছে, এগুলো তো তখন আপনার থাকবে এই ইয়ার ভিতরে। তো আপনি এই বিষয়টা অবশ্যই কনফিডেন্সিয়াল রাখতে হবে না, কারণ আপনি যদি বলে দেন তাহলে তো এটা মানে পাবলিক হয়ে গেল। তো এই বিষয়গুলো আপনার গোপনীয়তা রাখতে হবে যখন আপনি এটা ডিজাইন করবেন, বুঝতে পারছেন। তারপর অ্যাসেস অ্যান্ড ইকুইটি রেগুলেশন। অ্যাসেস মানে হচ্ছে প্রবেশদ্বার, তারপরে সে কোন কোন বিষয়গুলো আপনার সুযোগ সুবিধাটা পাবে। আর ইকুইটি রেগুলেশন বলতে, ইকুইটি বলতে বুঝাইছে হচ্ছে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দেওয়া, দ্যাট মিনস রিজনেবল অ্যাডজাস্টমেন্টের বিষয়টা, ওই বিষয়টা তাকে মেনটেন করে এই অ্যাসেসমেন্ট ডিজাইনটা করতে হবে। তারপরে এনভায়রনমেন্টাল ইস্যু অ্যান্ড রেগুলেশন, সে যে জিনিসটা বানাচ্ছে এটা বানানোর ক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতি না হয় কোনো, এটা বিবেচনায় রাখতে হবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি কোর্স বা প্র্যাকটিসগুলো আপনার তার থাকতে হবে। ইন্ডাস্ট্রি যে যা চাচ্ছে, যে বিষয়গুলা তার এখানে চাইছে, যে ইউনিটগুলা, যেই রুলসগুলা, যে রিসোর্সগুলা, এই বিষয়টা তাকে যাচাই করার জন্য লাগবে। তো এই বিষয়গুলো আপনার একটা অ্যাসেসমেন্ট ডিজাইনার হিসেবে যখন আপনি ডিজাইন করবেন একটা অ্যাসেসমেন্ট, তখন আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে একজন অ্যাসেসরের লিগ্যাল অ্যান্ড ইথিক্যাল রিকোয়ারমেন্ট। বেঞ্চমার্ক, বেঞ্চমার্ক হচ্ছে আপনার মানদণ্ডের মতো বলা যায়। আপনার যে অ্যাসেসমেন্টটা হবে, আমাদের কিন্তু কোনো অ্যাসেসমেন্টের পাস বা ফেল নাই, বা কোনো পাস মার্ক নাই। পাস বা ফেল বলতে ওই যে ফেল বলতে কিছু নাই, নট ইয়েট কম্পিটেন্ট আছে। দ্যাট মিনস সে কিছুটা হইলেও, তখন দেখবেন নট ইয়েট কম্পিটেন্ট দিলে এখানে ইয়ে দেয়, এসওএ দেয়, এসওএ স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। দ্যাট মিনস আপনি কিছুটা হইলেও অর্জন করছেন, সম্পূর্ণ আপনি ফেল করেন নাই, আপনি কিছুটা হইলেও অর্জন করছেন। ওকে, তো আমাদের এখানে নাই। তো বেঞ্চমার্ক বলতে কি বলছে, আপনার যখন অ্যাসেসমেন্টটা হবে অবশ্যই একটা নির্দিষ্ট মানদণ্ডে থাকবে, আপনার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডটা অনুযায়ী ফলো করবে। ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার যে কম্পিটেন্সি নির্বাচনটা সেটা হবে। দ্যাট মিনস আপনি কি কম্পিটেন্ট হলেন নাকি নট ইয়েট কম্পিটেন্ট হলো, এটা আপনার অবশ্যই এই বেঞ্চমার্ক অনুযায়ী হবে। বেঞ্চমার্ক মানে হচ্ছে আপনার কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, রিলিভেন্ট ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মানদণ্ডটা আছে, এটাই হচ্ছে আপনার বেঞ্চমার্ক। আমার কথা বুঝতে পারছেন বেঞ্চমার্কটা? জি ম্যাম। এবার দেখেন ম্যাডাম এসওএ এটা কি বললেন ফুল ফর্ম? কোনটা স্যার? অফ অ্যাচিভমেন্ট। এসওএ স্টেটমেন্ট অফ অ্যাচিভমেন্ট। তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে বেঞ্চমার্ক হচ্ছে কিসের উপর ভিত্তি করে অ্যাসেসমেন্টটা কন্ডাক্ট করবেন, কোন কোন জিনিসগুলো দেখবেন, সেই জিনিসটাকে অবশ্যই আপনাকে নির্ধারণ করতে হবে, আর এই নির্ধারণ করাটাকেই বলা হচ্ছে বেঞ্চমার্ক। এরপর দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা হচ্ছে এরকম, ধরেন আপনি অ্যাসেসমেন্ট নিতে গিয়ে দেখলেন আপনার পরিচিত কেউ আছে, তখন আপনি তাকে কিছুটা বলে দিচ্ছেন, বুঝতে পারছেন? দ্যাট মিনস সেখানে আপনি ফেয়ারনেসটা মেনটেন করেন নাই। ফেয়ারনেস একটু আগে যে এখানে পড়াইছিলাম প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্টে, ফেয়ারনেস, ফেয়ারনেস হবে কখন, যখন সমান সবাইকে সমান চোখে সমান দৃষ্টিতে দেখবেন তখন। কিন্তু আপনি আপনার পরিচিত মানুষ দেখে বলে দিচ্ছেন, তাহলে অন্যজনের বাকিগুলোর সাথে কি এটা ফেয়ারনেস হইলো? আপনি আপনার আত্মীয় দেখে তাকে বলে দিচ্ছেন, আরেকজনের সাথে আরেক বাকিগুলোকে বলেননি, তাহলে তো ফেয়ারনেস হইলো না, বুঝতে পারছেন? তারপরে ধরেন যে বেঞ্চমার্ক অনুযায়ী সে আপনার কম্পিটেন্ট হয় না, কিন্তু আপনি তাকে কম্পিটেন্ট করে দিচ্ছেন পরিচিত বলে। এই যে আপনার যে অতিরিক্ত ইন্টারেস্ট তার প্রতি, এই বিষয়টাকেই বলা হয়েছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
দ্যাট মিনস একটা ক্যান্ডিডেট যোগ্য না থাকা সত্ত্বেও আপনার পার্সোনাল ইন্টারেস্টের কারণে আপনি তার কম্পিটেন্সিটা যাচাই না করে তাকে যোগ্য করে দিচ্ছেন, এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি ভায়াস হয়ে গেছেন তার প্রতি, বুঝতে পারছেন? ভায়াস হয়ে তাকে কম্পিটেন্সিটা যাচাই না করেই আপনি তার প্রতি একটা ইন্টারেস্ট দেখালেন, আপনার তার প্রতি একটা আগ্রহ জমে গেছে, দেখায় ভালো লেগে গেছে, এবার আপনি কি করলেন, তাকে পাস করাই দিলেন। এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ আপনি তাকে পাস করাই দিয়েছেন, অন্যরা তো এটা বিষয়টা খেয়াল করছে, একটা কনফ্লিক্ট হয়েছে না, সংঘর্ষ। তো এটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এইটা কিছুটা হচ্ছে হ্যালো ইফেক্টের মতো। হ্যালো ইফেক্টটা কি, এটা আমরা আরেকটু সামনে গেলেই পাবো। আমরা যে ক্যান্ডিডেটদের ভুল থাকে, তো অ্যাসোসিয়েটদের যে ভুল নাই তা কিন্তু না, অ্যাসোসিয়েটদেরও ভুল আছে। তো সেইগুলা কি ভুল, সেই ভুলগুলাই আমরা দেখব। এইটা দেখেন, এই যে সাম অফ দ্য স্পেশাল নিড দ্যাট ইউ মাইট কনসিডার রিলেট টু দ্য ক্যান্ডিডেটস। আপনি যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন বা নিবেন, হ্যাঁ, তখন ক্যান্ডিডেটের কোন বিষয়গুলো আপনি বিবেচনা করবেন। আপনি যখন একটা অ্যাসেসমেন্ট ডিজাইন করবেন বা নিবেন, তখন ক্যান্ডিডেটের কোন বিষয়গুলো বিবেচনা করবেন, সেটা হচ্ছে লেভেল অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ প্রিভিয়াস লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। তাহলে ক্যান্ডিডেটের লেভেল বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা দেখে আপনি অ্যাসেসমেন্টটা নেবেন বা যাচাই করবেন। তারপর হচ্ছে মোটিভেশন ফর অ্যাসেসমেন্ট, তাকে হচ্ছে আপনি কি দেখবেন। তারপর ল্যাঙ্গুয়েজ লিটারেসি, নিউরেসি লেভেল অর নিড, দ্যাট মিনস ওই লার্নার গুলা কি ভাষাগত, তারপর হচ্ছে গণনাগত এসব দিক থেকে কম কিনা, এটা আপনার দেখতে হবে। ফিজিক্যাল মোবিলিটি, দ্যাট মিনস এখানে কোনো পিডব্লিউডি পার্সন আছে কিনা। পিডব্লিউডি থাকলে কিন্তু দেখা গেছে সে চোখে দেখে না, তাহলে কানে শুনে অবশ্যই বিষয়টা হবে। তাহলে আমাদের নর্মালি আমাদের অ্যাসেসমেন্টের টুলস গুলো হয় হচ্ছে লিখিত, তাহলে যে হচ্ছে চোখে দেখে না সে কি আমাদের এই লিখিত অ্যাসেসমেন্ট গুলো বা এই লিখিত প্রশ্ন দেখে কি অ্যাসেসমেন্টটা দিতে পারবে? তার জন্য কি করতে হবে, হয় অডিও ব্যবস্থা করতে হবে, নাহলে হাতে ওই যে ব্রেইল পদ্ধতির বিষয়টা করতে হবে। বুঝতে পারছেন? যখন অ্যাসেসমেন্টটা একটা ডিজাইন করবেন বা নিবেন, তখন এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। তারপরে হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল এম্পাওয়ারমেন্ট, ডিসএবিলিটি, ওই যে যেটা বলা হয়েছে ডিসএবিলিটি পার্সনদের এর ক্ষেত্রে। তারপর লার্নিং প্রোগ্রেসটা কতটুকু হয়েছে সেটার উপর ভিত্তি করে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে সাইকোলজিক্যাল ডিসএবিলিটি আছে কিনা তার ভিতর, মানসিকভাবে সে বিপর্যস্ত কিনা সেটা। রিলিজিয়াস এন্ড স্পিরিচুয়াল ওভারসেন্স, দ্যাট মিনস আপনি যখন অ্যাসেসমেন্টটা নেবেন, কোশ্চেনের ভিতরে এমন কোনো কিছু থাকা যাবে না, বা আপনার ওই অ্যাসেসমেন্ট ডিজাইন বলেন, ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রাকশন বলেন, ওইখানে এমন কিছু থাকা যাবে না যেটা কারো ধর্ম সম্পর্কে বলা আছে। ওকে। তারপর হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ডটা আপনি ফলো করতে হবে। তারপরে হচ্ছে পার্সপেকশনটা দেখতে হবে, এক একজনের